নমস্কার। আমরা আজকে যেটা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষে যে বিদ্যা, আজকে একটা বিষয় খুব বেশিভাবে চর্চা হচ্ছে। প্রত্যেকেই আমরা সেটা জানছি, বুঝছি। এটা ভারতীয় বিদ্যা চর্চা, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভারতীয় জ্ঞান ও চর্চা এবং তার যে একটা পরম্পরা, তার যে একটা ইতিহাস, এটা নিয়ে খুব এখন চর্চা হচ্ছে, চর্চা বাড়ছেও। কারণটা কী? কারণটা হচ্ছে ভারতীয় এই যে ভাবনা, এই ভাবনাটা প্রথম কিন্তু ভারত ভাবনা হিসাবে ছিল না। এটা ছিল একটা বড় অঞ্চল ধরে ভাবনাটা। সেটাকে আমরা বলতাম এশিয়াটিক ভাবনা, অর্থাৎ এশিয়া সারা এশিয়ার যে সমস্ত জ্ঞান, সেই জ্ঞান এবং গরিমার যে চর্চা, সেটাকে নিয়ে মানুষজন তখন অত্যন্ত ব্যস্ত থাকতেন। বিশেষ করে ইংরেজরা যখন এলেন, তাদের কাছে কিন্তু এই চর্চাটা খুব মনোগ্রাহী হলো এবং তাদের কাছে এই চর্চাটা খুব প্রয়োজনীয় বলে মনে হলো। তারা এশিয়াটিক সোসাইটি স্থাপন করলেন 1784 সালের 15ই জানুয়ারি। কিন্তু তারা এশিয়াটিক বলতে তখন একটা বিস্তৃত অঞ্চলকে বোঝাতো, যেটা দিয়ে আমি শুরু করছি। বিস্তৃত অঞ্চল মানে প্রায় মিশর পর্যন্ত তখন ওরা এশিয়া, এই ধারণাটা তাদের কাছে বিস্তৃত ছিল। এবং এই ধারণাটা তখন একটা ধারণাতে পর্যবসিত হলো যে এশিয়াটিক বললে তখন হয়তো মানুষ ঠিক কীভাবে এই ভাবনাটাকে নিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তখন তারা ওটাকে ওরিয়েন্টালিজম বলল, ওরিয়েন্টাল স্টাডিজ, প্রাচ্যবিদ্যা বলে তাদের একটা ধারণা চলে এলো। তখন তাদের মধ্যে এই ভাবনাটায় এলো যে প্রাচ্য ভাবনাটাকে তারা গুরুত্ব দিলেন এবং ভাবলেন যে এই প্রাচ্যবিদ্যাটা আমাদের আয়ত্ত করা দরকার, আত্মস্থ করা দরকার, আমাদেরকে ডিসকভার করতে হবে, আবিষ্কার করতে হবে, হ্যাঁ, নলেজ সিস্টেমটাকে। এবং এই ধারণাটাকে পোষণ করতে করতে তাদের আরও অনেক বিস্তৃত হলো ভাবনাটা। নিহারঞ্জন রায় এটা নিয়ে অনেক কথা আছে তার। 1980 সালে উনি বিশ্বভারতীতে একটা সেমিনার, অল ইন্ডিয়া ওরিয়েন্টাল কনফারেন্সে এই বিষয়টা নিয়ে তিনি অনেক দীর্ঘ আলোচনা করেছিলেন, ওরিয়েন্টালিজম ইত্যাদি বিষয় নিয়ে। পরবর্তীকালে যেটা হলো, এবং প্রাচ্যটা একটা বড় আকার, এই বড় আকারের জ্ঞানটাও অনেক বড় আকারের স্বাভাবিকভাবেই। কিন্তু তখন একটা ধারণা মানুষের কাছে এলো যে এই প্রাচ্যবিদ্যাটাও হয়তো মানুষের কাছে খুব বেশি হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না ভাবনাটাকে। প্রাচ্য মানে এবং প্রাচ্য প্রতীচ্য এই কথাটা কিন্তু আমরা জানি। প্রাচ্য বলতে আমরা পূর্ব দিকটাকে বোঝাই, প্রতীচ্য বলতে আমরা পূর্ব দিক। এবং জ্ঞান, যেটা সারা পৃথিবীর জ্ঞানের যে গরিমা, জ্ঞানের যে মাহাত্ম্য, জ্ঞানের যে বিস্তৃতি, সেটা কিন্তু প্রাচ্য থেকে উদ্ভব হয়েছিল। এটাতে মহামতি হেগেল খুব চমৎকার কথা বলেছিলেন যে যেহেতু কেন প্রাচ্য বিদ্যাটা মানুষের কাছে এত গ্রহণযোগ্য হলো পৃথিবীর কাছে, কারণ পৃথিবীর জ্ঞান গরিমাটা কিন্তু প্রাচ্য দেশ থেকে উদ্ভূত হয়েছিল এবং পৃথিবীর সমস্ত ধর্মের মূল কথাটাই কিন্তু প্রাচ্য ধর্মের থেকে এসেছিল। এই প্রাচ্য এবং প্রতীচ্য নিয়ে যখন একটা আলোচনা চলছে আমাদের মধ্যে, তখন আর একটা ভাবনা মানুষের কাছে এলো, বিশেষ করে ইংরেজদের কাছেও এলো, আমাদের দেশের কাছেও ছিল। সেটা হচ্ছে ভারতবর্ষটাকে একদমই মাঝখানে রেখে এই জিনিসটা, এই ভাবনাটাকে আরও স্ফুটন করা, পরিস্ফুট করা। তখন একটা সাবজেক্ট আমাদের কাছে উদ্ভব হলো, সেটাকে বলতে ইন্ডোলজি, ভারত বিদ্যা। আজকে যেটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা ইন্ডোলজি বা ইন্ডোলজিক্যাল ভারততত্ত্ব, এই বিষয়টা তখন আরও কনসেন্ট্রেট হয়ে গেল। অর্থাৎ এশিয়াটিক, ওরিয়েন্টাল স্টাডিজ, এবং তারপর একদম জ্ঞানটাকে জানার জন্য, একদম জ্ঞানটাকে মূল আধার করার জন্য আমরা ইন্ডোলজি বিষয়টাকে নিয়ে এলাম। এবং এই ইন্ডোলজি বিষয়ে আলোচনা যখন চলছে, তখন অনেকগুলো শাখা প্রশাখা তার বাড়লো। আজকে আমরা বুঝতেই পারছি যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের কত সহস্র ধারা সেই সময় একসঙ্গে ছিল, সেগুলোকে আকর্ষিত হলো এত জ্ঞানটাকে, হ্যাঁ, নিজেদের জ্ঞানটা চর্চা, মানে বিষয়টা, সেটা
পাশ্চাত্য থেকে মানুষকে টেনে আনলো এবং তখন তারা ভাবলো যে আরে এর মধ্যে তো প্রচুর জ্ঞানের আকর আছে। কলকাতাকে ওরা কেন বেস করলো? কলকাতাকে বেশ করার একটাই কারণ ছিল, কারণ ওরা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করলো। স্যার উইলিয়াম জোন্স বলে একজন ইংরেজ ভদ্রলোক, এটা নিয়ে আরও অনেক কথা বলতে পারি। সেটা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স কিন্তু প্রথম দিকে নিজেকে প্রাচ্যবিদও বলেননি, ভারতবিদও বলেননি। কি প্রথম দিকে উনি কলকাতায় এসেছিলেন কিন্তু একেবারে বিচারক হিসাবে, ইংরেজদের একজন ছোট বিচারক হিসাবে ওয়ারেন হেস্টিংসের অনুগ্রহে তিনি কলকাতায় পা দিলেন। কিন্তু পা দেওয়ার পর উনি যখন নানা ধরনের চর্চা, উইলিয়াম জোন্সের একটা কৃতিত্ব ছিল তার জ্ঞানের অন্বেষণে, সেটা হচ্ছে তিনি ইংল্যান্ডে বসে ভারতবর্ষের ব্যাপারে অনেক স্বপ্ন দেখতেন, কথা শুনতেন, বইপত্র পড়তেন এবং এই দেশ সম্পর্কে তার আগ্রহটা কিন্তু আস্তে আস্তে ওই দেশেই জন্মেছিল, এশিয়াটিক সোসাইটি। এই যে 1784 সালের 15ই জানুয়ারি। কিন্তু এই যে আমি বলছিলাম না, প্রাচ্যের ধারণাটা যখন পরিব্রাজকরা আসছেন ভারতবর্ষে নানা অঞ্চল থেকে, পৃথিবীর নানা অঞ্চল থেকে, ওদের কাছে কিন্তু একটা এই প্রাচ্য দেশটা একটা মোহময় ছিল, মায়াময় ছিল, যে ওখানে কি আছে। এই যে একটা মানে একটা অস্ফুট, তাদের কাছে অব্যক্ত একটা জ্ঞানের জায়গা বলে তারা মনে করত, যে এখানে বোধহয় কোনো কিছু একটা আছে। সে আকর্ষণে এই পরিব্রাজকরা কিন্তু পর তারা আসছে। ইংরেজরাও কিন্তু অনেক ইংরেজ পরিব্রাজক হয়েই এসছিলেন, শুধু ইংরেজ কেন, ফরাসিরা এসছেন, পর্তুগিজরা এসছেন, ডেনমার্কের মানুষরা এসছেন, এরকম বহু মানুষ ভারতবর্ষে তখন আসছে। এবং ওদের কাছে তখন ভারতবর্ষ একটা মোহ, একটা মায়া দেশ, ওখানে আরও বোধহয় অনেক জিনিস লুকিয়ে আছে, সেগুলোকে আমাদেরকে উদ্ধার করতে হবে, এই রকম ভাবনা। এমন অনেক জিনিস সত্যিই ভারতবর্ষে সেই সময় ছিল এবং এখনও আছে। আমি একদম খুব প্রত্যয় নিয়ে বলতে পারি যে বিষয়ের উন্মেষ কিন্তু ভারতবর্ষ থেকেই হতে পারে, এখনও হতে পারে। অনেক বিষয় এখনও ভারতবর্ষের মাটিতে লুকিয়ে আছে, সেগুলোকে আমরা উত্তোলন করতে পারি, জ্ঞানের জগতে নিয়ে আসতে পারি, উত্থাপন করতে পারি। এবং আমি স্থির নিশ্চিত যে ভারতবর্ষ, এই যে ভারত বলি না যে জগৎ সভায় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই যে বিষয়টা, এটা কিন্তু সত্যই যে সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর ইতিহাসের মধ্যে, সারা পৃথিবীর সভ্যতার মধ্যে ভারতীয় জ্ঞান, ভারতীয় সভ্যতা, ভারতীয় ইতিহাস, ভারতীয় সংস্কৃতি একটা বিশেষ মর্যাদা লাভ করতে পারে। এটা একটা দিক। আরও অনেক তথ্য যেমন আমি এশিয়াটিক সোসাইটি থেকেই বলতে পারি, সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি থেকে তখন ছোট ছোট কিছু কিছু বই বেরোতো, যেমন অনেকগুলো সিরিজ বেরোতো। অদ্ভুত একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে সোসাইটির ট্রানজ্যাকশনস বলে একটা 1788-তে চালু হয়েছিল, 1784-তে প্রতিষ্ঠা হচ্ছে, 1788-তে ট্রানজ্যাকশান বেরোচ্ছে। সেখানে অনেক লেখাপত্র বেরোতো, বিশেষ করে ইংরেজদেরই লেখাপত্র বেরোতো, তারা নিজ বিষয়ে চর্চা করতেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে বিব্লোথিকা ইন্ডিকা বলে একটা, যদিও তার নাম ছিল বিব্লোথিকা এশিয়াটিকা, প্রথম নাম ছিল বিব্লোথিকা এশিয়াটিকা, নাম থেকে পরবর্তীকালে বিব্লোথিকা ইন্ডিকা সিরিজ, ওই সিরিজে কিন্তু যে প্রথম দিককার যে সিরিজ, সেগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন বইটার নাম হচ্ছে বিব্লোথিকা ইন্ডিকা সিরিজ, কিন্তু সেখানে বলা হচ্ছে কালেকশন অফ ওরিয়েন্টাল স্টাডিজ, অর্থাৎ এখানে ওরিয়েন্টাল যে সমস্ত জ্ঞান আছে তাদের এক একটা করে উদ্ধার করে তার যে রচনা, সেগুলো এই সিরিজে আমরা প্রকাশ করব। ইংরেজরা প্রকাশ করছেন পরপর বহু মূল্যবান পুঁথি, বহু মূল্যবান জিনিস তখন ওই ইন্ডিকা সিরিজে বেরোচ্ছে, যদিও তার নাম ছিল প্রথম এশিয়াটিকা। সুতরাং এইভাবেই কিন্তু তখন একটা যোগসূত্র স্থাপন হচ্ছে, এশিয়াটিক, ওরিয়েন্টালিজম এবং ইন্ডোলজি, এবং এইভাবে অনেক তথ্য আমরা উদ্ধার করতে পারি। এটা হচ্ছে যে অযোধ্যা, আজকে অযোধ্যা বিষয় নিয়ে আমরা অনেক চর্চা করছি, অনেক বিষয় জানার আছে। আমার একটি গ্রন্থ প্রকাশিত হচ্ছে, আজকেই প্রকাশিত হচ্ছে, অযোধ্যা মাহাত্ম্য। সে বিষয়টি অদ্ভুত বিষয়। আমি এই বইটি করব বলে কোনোদিন ভাবিনি, এটাও আমার পরিব্রাজকের ভাবনার মতোই। কিন্তু আমার অযোধ্যা সম্পর্কে অনেক তথ্য অনেক দিন ধরে সঞ্চয় করছি। ভাবছিলাম যে ওই নগরীটা সম্পর্কে মানুষের ধারণাটা কীরকম ছিল। এত পুরনো নগরী, ভারতবর্ষের নগরী, আরও প্রাচীন নগরী নিশ্চয়ই আরও অনেক আছে, ভারতবর্ষের মাটিতেই আছে। কিন্তু আমি একটা বিষয়, একটা নগরী নিয়ে কথা বলছি, কারণ এইটাই আমার আজকের বইয়ের বিষয়। তো এইটা ভাবতে ভাবতে
আমি দেখলাম একটা পুঁথিও আছে, অযোধ্যা মাহাত্ম্য বলেই একটা পুঁথি পাওয়া যাচ্ছে, এসেরিক সোসাইটিতেই সেই পুঁথিটা পাওয়া গিয়েছিল। তবে আমি ওই পুঁথিটা নিয়ে কাজ করব বলে ভাবিনি, কারণ তার সঙ্গে আরও অনেকগুলো বিষয়, অনেকগুলো বইপত্র আমাকে দেখতে হচ্ছিল। যেমন ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট বলে একটা সংস্থা আছে পুনাতে, আপনারা জানেন, ওরাও কিন্তু এই ধরনের অযোধ্যার উপরে কাজকর্ম করেছেন। তাছাড়া এই অযোধ্যা মাহাত্ম্যের সঙ্গে তন্ত্রের একটা যোগাযোগ আছে, পুরাণের একটা যোগাযোগ আছে, এবং ভারতবর্ষের জ্ঞানচর্চা যখন আমরা করি তখন এই পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ, বেদ, এগুলো কিন্তু পরপর আমাদেরকে নিয়ে আসতে হয় জ্ঞানের আকরটাকে ধরার জন্য, জ্ঞানের আকর্ষণটাকে বাড়ানোর জন্য। সুতরাং আমার মনে হচ্ছে যে যদি আমরা ভারত বিদ্যা চর্চাটাকে আরও বেশি মানুষের মধ্যে অনুপ্রাণিত করতে চাই, মানুষের মধ্যে নিয়ে যেতে চাই, তাহলে একের পর এক ভারত বিদ্যার এই যে অনুশীলন, এক একটি গ্রন্থের অনুশীলন, এগুলো আমাদের করা দরকার এবং জানা দরকার। নমস্কার।